এমসিকিউ এর প্রথম প্রশ্নে কি আছে, আকাশের 7টি তারা কবিতাটি কোন কবির লেখা? এটা তো প্রথমেই বলে দিয়েছি, এর চেয়ে সহজ প্রশ্ন আর কিছুই হতে পারে না। আকাশের 7টি তারা কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশ। তাহলে অন্যগুলোর দিকে নিশ্চয়ই আমরা তাকাবো না, কারণ প্রথমেই আমরা প্রথম স্লাইডে দেখে নিয়েছিলাম, তাই তো, কার লেখা? জীবনানন্দ দাশ। তাহলে দরকার নেই আর অন্য অপশনগুলোর দিকে তাকানো। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দেখো লেখা আছে, আকাশের 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলা বাহুল্য যে বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা এবং 7টি তারার তিমির, এগুলো প্রত্যেকটাই কিন্তু জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। কিন্তু রূপসী বাংলা এই কাব্যগ্রন্থের অন্তর্গত হলো আকাশের 7টি তারা কবিতাটি। তাহলে অপশন গ হলো রাইট আনসার, যেটি ধূসর পাণ্ডুলিপির পরবর্তী পর্যায়ে লেখা। চলে যাব 3 নম্বরে। আকাশের 7টি তারা ওঠার সময় কবি কোথায় ছিলেন? তোমরা যারা কবিতাটা পড়েছো তারা নিশ্চয়ই জানো, আর কবিতা কিন্তু সব সময় পড়বে, একবার নয় বহুবার পড়তে হবে, কারণ কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন দেয়, আর কবিতা যদি পড়ো তাহলে উত্তর করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে এবং মাথায় রাখতে সুবিধা হবে। তাহলে কবি বলেছেন, আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। তাহলে কবি কোথায় বসেছিলেন? অবশ্যই ঘাসের ওপর বসেছিলেন, নদীর তীর, সমুদ্রের তীর বা অরণ্য প্রকৃতির মধ্যে নয়, ঘাসের ওপর বসেছিলেন। অপশন নাম্বার গ হলো রাইট। চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে দেখো, আমি এই ঘাসে বসে থাকি, কখন কবি এভাবে বসে থাকেন? কখন কবি বসে থাকেন? যখন আকাশের 7টি তারা, এই 7টি তারা কি আসলে? সপ্তর্ষি মণ্ডল, এদের প্রত্যেকের আবার আলাদা আলাদা নামও রয়েছে। তাহলে যখন আকাশের 7টি তারা ফুটে উঠছে তখন কবি কোথায় বসে থাকেন? ঘাসের ওপর বসে থাকেন। ক ইজ আওয়ার রাইট আনসার। তাহলে চলো দেখে নেব 5। আকাশের 7টি তারা যখন উঠেছে তখন মেঘের রং কেমন ছিল? আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে তখন আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ, মেঘের রং কিরম ছিল? কামরাঙার মতন। কামরাঙা লাল মেঘ কোথায় পাচ্ছি? কামরাঙার মতো লাল। দেখো বন্ধুরা, ঘ হলো আমাদের রাইট আনসার। এই কামরাঙা কি? কামরাঙা হলো আমাদের দেশীয় একটা ফল, যেটা পাকা কামরাঙার রং হয়ে থাকে লাল। তাহলে ঘ হলো গিয়ে রাইট আনসার। চলে যাব 6 নম্বর প্রশ্ন। 6 কি আছে? কামরাঙা লাল মেঘ যেন, এই মেঘ কিসের মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে? কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ডুবে গেছে। তাহলে মৃত মনিয়া পাচ্ছি? ফার্স্টেই পাচ্ছি মৃত মনিয়ার মতো, অন্যগুলোর দিকে তাকানোর দরকারই নেই। এই জন্যই বারে বারে বলছি যে তোমরা কবিতাটা অবশ্যই পড়বে। মৃত মনিয়া, মনিয়া কি? একটা গ্রাম বাংলার পাখি, ছোট্ট পাখি, ধূসর রঙের হয়ে থাকে, খুব মিষ্টি দেখতে, তাকে বলা হচ্ছে মৃত মনিয়ার মতন। এরপরে চলে যাব 7 নম্বর প্রশ্ন। কামরাঙা লাল মেঘ যেন, কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে? কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে? বঙ্গোপসাগর, গঙ্গাসাগর, গাঙ্গুরের না রূপসার? গঙ্গাসাগর। আর এই গঙ্গাসাগর কি জানো? গঙ্গা আর বঙ্গোপসাগর যেখানে মিলিত হচ্ছে সেটাই হলো গিয়ে গঙ্গাসাগর। তাহলে রাইট আনসার গঙ্গাসাগরের ঢেউয়ে। এরপরে দেখো গঙ্গাসাগরে, দেখো আগেরটাই ছিল গঙ্গাসাগর আনসার, এরপরেই দেখো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কে ডুবে গেছে? না কুয়াশা ঢাকা মেঘ, গোধূলি মেঘ, না কামরাঙা লাল মেঘ, না সিঁদুর মেঘ? না, অবশ্যই কি মেঘ? কামরাঙা লাল মেঘ। তাহলে গ হলো গিয়ে রাইট আনসার। দেখে নিচ্ছি 9। 9 আছি, দেখো আসিয়াছে শান্ত অনুগত। কবি বলছেন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তাহলে নীল সন্ধ্যা পাচ্ছি কোথায়? ঘ, নীল সন্ধ্যা। গোধূলিও নয়, কালো সন্ধ্যাও নয়, আর সোনালী সন্ধ্যাও নয়, কোনোটাই নয়। চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন। বাংলার নীল সন্ধ্যা, এই নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কিশোরীর এলো চুলের সঙ্গে তুলনা করেছেন? না, কোনো বর্ণনাতেই পাই না, কবিতার লেখার মধ্যেই পাই না। রূপসীর চুলের বিন্যাসের সঙ্গে? না, তুলনা করেননি বাংলার নীল সন্ধ্যাকে। কেশবতী কন্যার সঙ্গে? না কুয়াশার প্রান্তরের সঙ্গে? এই দুটো তো সম্পূর্ণই উদ্ভট। রূপসীর চুলের বিন্যাসের স্নিগ্ধ গন্ধের কথা কবি বলেছেন, আর কেশবতী কন্যার কথাই বলেছেন বাংলার নীল সন্ধ্যা সম্বন্ধে। তাহলে কেশবতী কন্যা হলো আমাদের আনসার।
চলে আসছি 11তে। কেশবতী কন্যা যেন এসেছে, কোথায় এসেছে? রূপসী বাংলায়, পৃথিবীর কোনো এক পথে। দেখো বলেছেন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, তাহলে আকাশে হলো গিয়ে সঠিক উত্তর। তাহলে আকাশে আমরা নিয়ে নিলাম গ, অন্যগুলোর দিকে দেখার দরকার নেই। চলে যাব 12তে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কবির কল্পনায় কেশবতী কন্যা কে? এই কেশবতী কন্যা কি কামরাঙা লাল মেঘ, আকাশের 7টি তারা, রূপসী বাংলা, না বাংলার নীল সন্ধ্যা? তাহলে এখানে আনসার কি হবে বলো? কামরাঙা লাল মেঘের প্রসঙ্গ কখন এসেছে? এসেছে তো একদম প্রথম দিকে, কিন্তু কেশবতী কন্যার সাথে তুলনা করা হচ্ছে কার? বাংলার নীল সন্ধ্যাকে। বাংলার নীল সন্ধ্যাই হলো কেশবতী কন্যা। তাহলে কবির কল্পনায় এই কেশবতী কন্যা হলো বাংলার নীল সন্ধ্যা। চলে যাব 13তে। আমার চোখের পরে, আমার মুখের পরে। আমার বলতে কার কথা বলা হয়েছে? কবি এখানে আমার বলতে কিন্তু নিজের কথা বলেছেন। তাহলে এখানে অপশনগুলো দেখে নি, নীল সন্ধ্যাও হবে না, কেশবতী কন্যাও হবে না, অর্থাৎ কবির কথা হবে। তাহলে কবি হলো গ, হলো রাইট আনসার। চলে যাচ্ছি 14তে। চুল তার ভাসে, কোথায় চুল ভাসে? কবির চোখ ও মুখের পরে। অবশ্যই কবির চোখ ও মুখের পরেই তো চুল তার ভাসে। কবির কল্পনায় আকাশে বা নদীর জলে, কোনোটাই নয়। এগুলো খুব সহজ, এই ধরনের প্রশ্নগুলো। চলে যাচ্ছি 15তে। চুল তার ভাসে, কার চুলের কথা বলা হয়েছে? কেশবতী কন্যার, রূপসীর, কিশোরীর, না কিশোরের? তাহলে অবশ্যই কেশবতী কন্যার চুলের কথাই বলা হয়েছে। কেশবতী মানে কি? যার খুব চুল আছে। কেশ মানেই হলো চুল। চলে যাব 16তে। এ কন্যারে দেখিনি কো, এ কন্যাকে দেখেনি কোথায়? আকাশের 7টি তারা, কিশোরের পায়ে দলামুথা ঘাস, বাংলার অসত্য বট, না পৃথিবীর কোনো পথ? এ কন্যাকে দেখেনি আসলে পৃথিবীর কোনো পথ। কবিতার লাইন অবশ্যই পড়বে, পৃথিবীর কোনো পথ এ কন্যাকে দেখেনি। চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্ন। দেখো কি লেখা আছে? দেখি নাই অত, কে দেখেননি? এখানে অবশ্যই কবির কথা বলা হচ্ছে। কে দেখেননি? না কবি জীবনানন্দ দাশ দেখেননি। কোথায় কি? এরপরে দেখো পরবর্তী প্রশ্নে একটা আছে, দেখি নাই অত কবি কি দেখেননি? কবি বলছেন দেখি নাই অত অজস্র চুলের চুমা। তাহলে এখানে কি কোথাও পাচ্ছি অজস্র চুলের চুমা? অবশ্যই পাচ্ছি, খতে। তাহলে অন্যগুলোর দিকে আমরা তাকাবোই না। চলে যাব 19-এ। 19-এ কি আছে? অজস্র চুলের চুমা ঝরে, আম জাম। দেখো এখানে কিন্তু এক ধরনের সিকোয়েন্স আছে। কবি বলছেন যে অজস্র চুলের চুমা ঝরে, হিজলে কাঁঠালে জামে অবিরত। তাহলে হিজল কাঁঠাল জাম আমরা পাচ্ছি অপশন নাম্বার ঘতে। এখানে দেখো কিন্তু তোমাদের একটু গুলিয়ে বা ওলট পালট ভাবে লেখা আছে, তাহলে অবশ্যই কবিতাটা পড়া দরকার। 20-তে কি আছে দেখে নি। 20-তে আছে হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। কি অবিরত ঝরে? হিজলে কাঁঠালে জামে আকাশে 7টি তারা ঝরে? অবশ্যই নয়। বাংলার নীল সন্ধ্যা, না রূপসীর চুলের বিন্যাস, না রূপসীর চুলের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ ঝরে। আর অজস্র চুলের চুমা ঝরে হিজলে কাঁঠালে জামে। তাহলে ঘ হলো গিয়ে রাইট আনসার। চলে আসছি 21-এ। 21-এ দেখো, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে। কোথায় এই ঝরে? জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। আমরা পাচ্ছি এই লাইনটা কোথাও? হ্যাঁ পাচ্ছি, দেখো ঘতে পাচ্ছি, রূপসীর চুলের বিন্যাসে। তাহলে নরম ধানের ক্ষেত বা কলমির ক্ষেত বা হিজল কাঁঠাল জাম, কোনোটাই নয়। 22 নম্বর দেখো, পৃথিবীর কোন পথে কবি কিসের গন্ধ পেয়েছেন? গাঙুরের ঢেউয়ের গন্ধ? না, এই প্রসঙ্গে আমরা পাইনি। নরম ধানের গন্ধ, কলমির গন্ধ? অবশ্যই পেয়েছেন। রূপসীর চুলে স্নিগ্ধ গন্ধ? না, এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে উল্লেখ আছে, শস্যের গন্ধ, যেটা কবিতার মধ্যে উল্লেখিতই নেই। তাহলে নরম ধানের গন্ধ এবং কলমির গন্ধ হলো রাইট আনসার, যেটি কবি পেয়েছেন পৃথিবীর কোন পথে। চলো চলে যাই 23 নম্বর প্রশ্নে। ধানের গন্ধ কেমন? ধানের গন্ধ স্নিগ্ধ, উগ্র, নরম, না গরম? কবি বলেছেন ধানের গন্ধ নরম, নরম ধানের গন্ধ। তাহলে রাইট আনসার হলো নরম। দেখে নেব 24।
24-এ কি আছে, আকাশে ড্যাশ তারা যখন উঠেছে ফুটে। তাহলে কোন তারার কথা, কতগুলো তারার কথা বলা হচ্ছিল? অবশ্যই 7টি তারার কথা বলা হচ্ছিল। এর চেয়ে সহজ প্রশ্ন আর কিছু হতেই পারে না। দেখে নেব 25 নম্বর প্রশ্ন। নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ কবি কোথায় নিয়েছেন? চোখের পরে, মুখের পরে? অবশ্যই নয়। গঙ্গাসাগরের ঢেউয়ে? না। পৃথিবীর কোনো পথে? অবশ্যই পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, এই পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ এবং কলমির ঘ্রাণ কবি পেয়েছেন। তাহলে রাইট আনসার অপশন নাম্বার গ। দেখে নেব 26 নম্বর প্রশ্ন। হাঁসের পালক স্বর, পুকুরের জল, এসবের মাঝে কি আছে বলে কবি মনে করেছেন? অপশনগুলো দেখে নেব একবার। ক্লান্ত নীরবতা? অবশ্যই নয়। নরম ধানের গন্ধ, বাংলার নীল সন্ধ্যা, বাংলার প্রাণ, এসবের মাঝে কবি পেয়েছেন নরম ধানের গন্ধ। অপশন নাম্বার খ হলো আমাদের সঠিক উত্তর। 27 নম্বরে দেখো, আকাশে 7টি তারা কবিতায় কবি কোন কোন মাছের নাম উল্লেখ করেছেন? কবি চাঁদা এবং সরপুঁটি মাছের কথা বলেছেন। এই চাঁদা আর সরপুঁটি দুটি গ্রাম বাংলার খুব পরিচিত দুটি মাছ। এই ধরনের মাছ খুব মিষ্টি স্বাদের হয়ে থাকে। তাহলে চাঁদা সরপুঁটি পেয়ে যাচ্ছি। চলে যাব 28-এ। চাঁদা সরপুঁটিদের ঘ্রাণ কেমন? চাঁদা সরপুঁটিদের ঘ্রাণ হলো মৃদু। প্রথমেই দেখে নেব মৃদু, তীব্র, নরম, স্নিগ্ধ কোনোটাই নয়। 29-এ দেখো গিয়ে, চাল ধোয়া ভিজে হাত, কার এমন হাত? কার কথা বলা হচ্ছে? কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের কথা বলছে। তাহলে রাইট আনসার গ। 30-এ দেখো কি আছে, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, এই হাতকে কবি কি বলেছেন? শীত হাতখানা বলেছেন। অবশ্যই, কারণ তার হাত যখন সে চাল ধুয়েছে তখন তার হাতটা ভিজে আছে, তাই জন্য সেটাকে বলা হচ্ছে শীত হাতখানা। তাহলে ক হলো গিয়ে সঠিক উত্তর। 31-এ কি আছে, কিশোরের পায়ে দলা কি? লাল লাল বটের ফল, মুথা ঘাস? অবশ্যই মুথা ঘাস, কারণ মুথা ঘাস হলো এক ধরনের ঘাস যার খুব সুন্দর গন্ধ হয়। কিশোরের পায়ে দলা মুথা ঘাসের কথাই কবিতায় বলা হয়েছে। 32-এ দেখো, লাল লাল ফলগুলি, লাল লাল ফলগুলি কিসের? বটের। তাহলে করমচা, তেলাকুচি বা কুলের কোনোটাই নয়। চলে যাচ্ছি 33-এ। বটের ফলের ব্যথিত গন্ধের, বটের ফলের রং কেমন ছিল? তোমরা নিশ্চয়ই বট ফল দেখেছো। বট ফল কি ধরনের হয়ে থাকে? ছোট ছোট লাল লাল হয়ে থাকে। তাহলে অবশ্যই বটের ফলের রং কোথায় আছে? লাল লাল। ক হলো গিয়ে সঠিক উত্তর। চলে যাব 34-এ। 34-এ কি আছে, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, কোন ফলের মধ্যে কবি এরূপ পেয়েছেন? কবি বলেছিলেন লাল লাল বটের ফলের মধ্যে তিনি পেয়েছেন ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। তাহলে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কার মধ্যে পাই? লাল লাল বটের ফলের মধ্যে। পরবর্তী প্রশ্ন 35-এ কি আছে, যখন উঠেছে ফুটে আমি পাই টের, কোথায় কি ফুটে উঠেছে? বাগানে ফুল ফুটে উঠেছে? একেবারেই নয়। আকাশে চাঁদের আলো ফুটে উঠেছে? একেবারেই নয়। কামরাঙা লাল মেঘ যখন সোনালি আলো, কামরাঙা লাল মেঘে যখন সোনালি আলো ফুটে উঠেছে? অবশ্যই নয়। আকাশে 7টি তারা যখন ফুটে উঠেছে। তাহলে এটাই হলো গিয়ে রাইট আনসার। দেখে নেব 36-এ কি আছে। 36 দেখো, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কবির এমন মনে হওয়ার কারণ কি? আকাশ জুড়ে ঘন কালো মেঘ করেছে? না, কোনো বর্ষার দিনের কথা তো কবি এই কবিতায় ফুটিয়ে তোলেননি। দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে, এটা কিন্তু অবশ্যই ঠিক, কারণ দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা যখন ফুটে উঠছে তখনই কবিতায় তা তিনি লিখছেন। মেঘ যেন আকাশে এক নারী মূর্তি ধারণ করেছে, মেঘ কি নারী মূর্তি ধারণ করেছে? না, কোনো কুয়াশা ঘন মেঘের কথা কিন্তু বলা হয়নি। রূপকথার জগতে এরকম ঘটনা ঘটতে দেখা যায় না। তাহলে দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে হলো এর সঠিক উত্তর। চলে যাচ্ছি 37-এ। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো? পৃথিবীর কোন পথে এই কন্যাকে দেখতে না পাওয়ার কারণ এই কন্যা শুধু আকাশপথে বিচরণ করে? নয়, এই কন্যা প্রকৃতপক্ষে আসলেই কবির কল্পনা, কারণ কবিতায় জীবনানন্দ দাশের বহু কবিতাতেই নারী এক প্রকৃতি রূপ ধারণ করেছে। এখানেও কিন্তু নারী
এই কন্যা আসলে প্রকৃতপক্ষে কবির কল্পনা। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 38-এ কি আছে? গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে কে? গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে কামরাঙা লাল মেঘ। তাহলে মেঘ হলো গিয়ে সঠিক উত্তর, অন্যগুলো নয়। 39 দেখো, 39-এ কি আছে? কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ঢেউয়ে ডুবে গেছে। কোন ঢেউয়ের কথা বলা হয়েছে? গঙ্গাসাগর। তাহলে গঙ্গাসাগর, অন্যগুলো একেবারেই নয়। 40-এ দেখো, শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং কিরম ছিল? শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং ছিল নীল। এই নীল হলো একটা মায়াময় আবেদনের প্রতীক, এক রোমান্টিকতার প্রতীক। তাহলে নীল, গ হলো গিয়ে রাইট আনসার। 41-এ কি রয়েছে? সন্ধ্যাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে। সন্ধ্যাকে কার সাথে তুলনা করা হয়েছে? মনিয়ার সঙ্গে, রূপসীর চুলের সঙ্গে, কামরাঙা মেঘের সঙ্গে, না কেশবতী কন্যার সঙ্গে? অবশ্যই সন্ধ্যাকে তুলনা করা হয়েছে কেশবতী কন্যার সঙ্গে, এটাই হলো রাইট আনসার। 42 দেখে নিচ্ছি। এ কন্যারে দেখিনি কেউ, এ কন্যাকে দেখেনি কে? এই কন্যাকে দেখেনি কামরাঙা লাল মেঘ, পৃথিবীর কোন পথ, আকাশে 7টি তারা, না নীল সন্ধ্যা? পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি, কারণ এর মধ্যে দিয়ে কবি একটা স্বাদেশিকতা বোধ জাগ্রত হচ্ছে যে বাংলার এই নীল সন্ধ্যা আদতে তিনি কোথাও দেখতে পান না। তাহলে পৃথিবীর কোন পথ এ কন্যাকে দেখেনি। চলে যাব 43 নম্বর প্রশ্ন। রূপসীর বিন্যাসে স্নিগ্ধ গন্ধ ঝরে যা। কিসের গন্ধ ঝরে? অবশ্যই চুলের গন্ধ ঝরে, অন্যগুলো ফুল দুল মালা কোনোটাই নয়। 44 দেখে নেব। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। ব্যথিত গন্ধ আছে কিসে? পায়ে দলা মুথা ঘাস আর লাল লাল বটের ফলে। এটাই হলো গিয়ে রাইট আনসার। তাহলে কবিতা যদি পড়ে থাকো তাহলে এই ধরনের উত্তরগুলো করা খুবই সহজ। 45-এ কি আছে? আকাশে 7টি তারা কবিতায় পংক্তির সংখ্যা কত? আকাশে 7টি তারা কবিতায় পংক্তির সংখ্যা হলো 14টি। ভালো করে মনে রাখবে, পারলে কবিতার সাথে মিলিয়ে নিও। 46 দেখো, এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার প্রাণ শক্তি নিহিত কোথায় আছে? সন্ধ্যার তারাপরা আকাশের সৌন্দর্যে, কামরাঙা লাল মেঘে, কবির মনে, না বাংলার পরমা সুন্দরী প্রকৃতির রাজ্যে? এগুলো হলো একটা কনসেপ্ট বেস প্রশ্ন। তাহলে কবি যে বর্ণনা দিয়েছেন, যে সন্ধ্যার যে সূচনা লগ্নের বর্ণনা দিয়েছেন, তার পুরো রূপের কিন্তু ছবি ফুটে উঠেছে। তাহলে এখানে রাইট আনসার হবে বাংলার পরমা সুন্দরী প্রকৃতি রাজ্যে। চলে যাচ্ছি 47 নম্বর প্রশ্ন। আমি পাই টের, কবি যা টের পান তার পরিচিত মনিয়া পাখিটি আর নেই। না, কবিতায় কিন্তু এমন কথা উল্লেখিত নেই। আকাশে এক কেশবতী কন্যার আবির্ভাব হয়েছে, না হিজলে কাঠালে জামে অন্ধকার নেমে এসেছে, না বাংলার প্রাণ শক্তি লুকিয়ে আছে পল্লী প্রকৃতিতে? এটাও কিন্তু একটা কনসেপচুয়াল প্রশ্ন। তাহলে কবি যখন বলছেন যে আমি পাই টের, তখন কিসের কথা বলছেন? কবি যা টের পান আসলে বাংলার প্রাণ শক্তি লুকিয়ে রয়েছে তার পল্লী প্রকৃতিতে, এ কথাই কিন্তু কবি বলতে চেয়েছেন। পুরো যদি প্যারাটা পড়ো কবিতার শেষের দিকে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। 48-এ কি আছে? শীত হাত খান। কিশোরীর হাত শীতল কেন? কারণ সে সেই হাতে চাল ধুয়েছে। তাহলে সে সেই হাতে চাল ধুয়েছে হলো আমাদের সঠিক উত্তর। 49 নম্বরে কি আছে? কলমির ঘ্রাণ। এখানে একটি ড্যাশ হবে, কলমির ঘ্রাণের পরে ড্যাশ, তারপরে হবে পালক স্বর পুকুরের জল। তাহলে ড্যাশে কি হবে? হাঁসের পালক স্বর পুকুরের জল। তাহলে হাঁস হলো গিয়ে, হাঁসেরটা হলো গিয়ে রাইট আনসার। দেখে নেব 50 নম্বর। 50 নম্বরে কি আছে? সরপুটি ছাড়া আর যে মাছের মৃদু ঘ্রাণের কথা কবি বলেছেন। দুটো মাছের নাম আমরা পেয়েছি, সেটা হলো চাঁদা মাছ এবং সরপুটি মাছ। তাহলে এখানে চাঁদা মাছ পাচ্ছি, গ হলো গিয়ে আমাদের সঠিক উত্তর। 51 কি আছে? কিশোরীর ড্যাশ ভিজে হাত। কিশোরীর হাত কিরকম ছিল? চাল ধোয়া ছিল। অবশ্যই চাল ধোয়া হলো গিয়ে রাইট আনসার। এরপরে দেখে নেব 52 নম্বর প্রশ্ন। 52তে কি রয়েছে? কিশোরের পায়ে দলা যে ঘাসের কথা কবি বলেছেন। কিশোরের পায়ে দলা কি ঘাসের কথা বলা হয়েছে? মুগা, মুথা, সটি, না সাবাই? অবশ্যই মুথা ঘাসের কথা বলা হয়েছে, যে ঘাসের গন্ধ খুব সুন্দর। এই মুথা ঘাসের কথাই আমরা এই কবিতায় টের পাই। চলে যাচ্ছি 53 নম্বর প্রশ্ন। যে গাছে লাল ফলের কথা বলা হয়েছে।
কোন গাছের লাল ফলের কথা বলা হয়েছে? অবশ্যই বট গাছের লাল ফলের কথা বলেছে, কারণ বট ফল তোমরা দেখেছো কি ধরনের হয়ে থাকে, ছোট ছোট লাল রঙের। তাহলে বট হলো গিয়ে রাইট আনসার। এখানেই শেষ হলো আমাদের আকাশের সাতটি তারা কবিতার ওপর MCQ এর আলোচনা।